দর্শক, প্রায় মধ্যরাতে বড় একটা ঘটনা ঘটল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সারাদিনই আন্দোলনে ছিল। তারা এখনও কাকরাইলের সাইডে যমুনার পাশে রাস্তা ব্লকেড করে রেখেছে। তারা তাদের অবস্থান থেকে উঠবে না। শতাধিক ছাত্র আহত হওয়ার ঘটনা ঘটেছে, শিক্ষক আহত হয়েছেন। এরকম পরিস্থিতিতে উপদেষ্টা মাহফুজ আলম আসলেন তাদের সঙ্গে কথা বলতে, আর সেখানেই ঘটল বড় বিপত্তি। উপদেষ্টা মাহফুজ আলমকে আক্রমণ করে বসলো জগন্নাথের ছাত্রছাত্রীরা। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপদেষ্টা মাহফুজ আলমের উপরে আক্রমণ করেছে। উপদেষ্টা মাহফুজ আলম সরকারের পক্ষ থেকে যখন তাদের সাথে কথা বলতে আসে, তখন চতুর্দিকে স্লোগান শুরু হয়, ভুয়া ভুয়া, তাকে মানবে না। কোনোভাবেই তিনি সেখানে টিকতে পারছিলেন না, কথা বলতে পারছিলেন না। এরই মাঝে তার মাথায় বোতল ছুঁড়ে মারার ঘটনাও ঘটেছে। এই ঘটনা একটু আপনারা দেখে নিতে পারেন। এই ঘটনাটা এরকম ঘটনা বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আর ঘটেছে কিনা, সাম্প্রতিক অতীতেও এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, কোনো সিটিং মিনিস্টারকে এ ধরনের আক্রমণের ঘটনা ঘটেছে কিনা, সেটা খুঁজতে হলে ইতিহাসে অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে বোধহয় খুঁজতে হবে। এবং সেই কথা উপদেষ্টা মাহফুজ আলম নিজেও বললেন। যেখানে আক্রমণের শিকার হলেন সেখান থেকে তিনি সরে গেলেন, সরে গিয়ে সেফ জায়গায় সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি যারা এই আক্রমণ করেছে তাদেরকে শাসালেন, বললেন যারা এই কাজটা করেছে, একজন সিটিং মিনিস্টারকে আক্রমণ করেছে, তারা কাজটা ভালো করেনি, তারা সময় হলেই বুঝবে ব্যাপারটা। অর্থাৎ যে বা যারা এই কাণ্ড ঘটেছে তাদের কপালে যে খুব একটা সুখ নেই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মাহফুজ আলম প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছেন, সেটাও তার কথায় তিনি বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, সিটিং মিনিস্টারকে যারা আক্রমণ করে তারা সারাদিনে কি করেছে সেটা আপনারা খুব সহজেই অনুমান করতে পারেন। অযথাই পুলিশের দোষ দেওয়া হচ্ছে। পুলিশের মধ্যে কেউ যদি বাড়াবাড়ি করে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু যখন একজন সিটিং মিনিস্টারকে আমার উপরে যেভাবে আক্রমণ করা হলো, সেটাতেই বলে দেয় যে তাদের বিহেভটা সারাদিন কেমন ছিল। এমনকি তাদের শিক্ষকরাও খুব বাজে অবস্থা তৈরি করেছে, এমন কথাও মাহফুজ আলম বলেছেন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যা কিছু হয়েছে সেটা ভালো কিছু হয়নি। অর্থাৎ প্রধান উপদেষ্টা যখন চট্টগ্রামে রয়েছেন, একাধিক উপদেষ্টা সেখানে, এরকম পরিস্থিতি মোকাবেলার জন্য মাহফুজ আলম এসে নিজেই আক্রান্ত হলেন। এবং এই আক্রান্ত হওয়া একটা মেসেজ দেয় যে বাংলাদেশ সুস্থ নেই, বাংলাদেশ ভালো পথে নেই। সিটিং মিনিস্টারকে যদি এভাবে আক্রমণ করা যায়, তাহলে এই মেসেজটা সমাজের প্রত্যন্ত পর্যায়ে ছড়িয়ে যাবে। প্রত্যন্ত পর্যায়ে মানুষ আরও বেশি মব করতে উৎসাহিত হবে। আমার মনে হয় যে এই ঘটনার সুরাহা হওয়া উচিত। কিন্তু মাহফুজ আলমও জগন্নাথের শিক্ষকদের যেভাবে আক্রমণ করে কথা বললেন, তাতে সমঝোতার কোনো লক্ষণ দেখা যায়নি। তাকে প্রশ্ন করা হয়েছিল যে যদি রাস্তা থেকে তারা না ওঠে তাহলে কি করবেন। তিনি বলেন রাস্তা থেকে না উঠলে তারা তাদের পরিণতি ভোগ করবে। অর্থাৎ আবারও এক ধরনের হুমকিই দিয়েছেন, কিন্তু তাদেরকে রাস্তা থেকে উঠে ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন তাদের দাবি এই রাজপথে দাঁড়িয়ে সমাধান করা সম্ভব নয়। তাদের বাজেটের দাবি, বাজেট পাশ হতে হতে জুলাই মাস, সেই পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। কিন্তু তার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের মিটিংয়ের ব্যবস্থা করে দেয়া যেতে পারে, ভিসি পর্যায়ে মিটিং হতে পারে, এই কাজগুলো হতে পারে। কিন্তু তাদের দাবি এখনই মেনে নিচ্ছি, বাস্তবায়ন করে দিচ্ছি, এটা সম্ভব নয়। কি ছিল ছাত্রদের দাবি? ছাত্রদের তিনটা দাবি। একটা হচ্ছে যতদিন পর্যন্ত না আবাসিক ব্যবস্থা হচ্ছে জগন্নাথের ছাত্রছাত্রীদের, ততদিন পর্যন্ত অন্তত ৭০%
যারা ঢাকার বাইরে থেকে এসে লেখাপড়া করে সেরকম অন্তত ৭০% ছাত্রছাত্রীকে আবাসিক ভাতা দিতে হবে। তাদের বাজেট বরাদ্দ করতে হবে, বিশেষ বাজেট বরাদ্দ করতে হবে, এবং যে হল এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কথা হচ্ছে সেগুলো দ্রুত করতে হবে। ছাত্রদের হল প্রয়োজন এমন দাবিও তাদের মধ্যে রয়েছে। কোনো দাবি মাহফুজ আলম পূরণ হচ্ছে কিংবা সরকার পূরণ করবে এটা বললেন না, বরং ছাত্রদেরকেই এক ধরনের শাসালেন। অবশ্য শাসানোর কারণও রয়েছে, তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে মাহফুজ আবদুল্লাহ নানা কারণে বিতর্কিত হয়েছেন, এর মাঝে ছাত্রদের ভেতরে এসে যেভাবে ভুয়া ভুয়া ধুয়ো শুনলেন, কথা বলতে পারলেন না, সেখান থেকে পুলিশ তাকে সরে যেতে বললেন, এরই মাঝে তার উপরে বোতল দিয়ে আক্রমণ করা হলো। এই ঘটনা আমার মনে হয় যে কালের সাক্ষী হয়ে থাকবে। এই ঘটনা বলে দেয় যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং দেশের সার্বিক অবস্থা স্থিতিশীল রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমার মনে হয় যে এই ব্যর্থতার দায় স্বীকার করা উচিত। শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সর্বোপরি প্রধান উপদেষ্টার এই দায় স্বীকার করা উচিত এবং স্বীকার করে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। নতুবা দেশ যে রসাতলে চলে যাচ্ছে সেই রসাতলে যাওয়া থেকে ঠেকানো যাবে না। অলরেডি যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সেই ভিডিওটা আগামী দিনের জন্য খুব একটা শুভ বার্তা দেয় না, শুভ বার্তা দিচ্ছে না। দর্শক, আপনার কি মনে হয় এই যে মাহফুজ আলম আক্রান্ত হলেন, তাকে বোতল ছুঁড়ে মারা হলো, এরপরে আর কি কি খারাপ দৃশ্য আমাদেরকে দেখতে হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। অসাধারণ ঘটনা। আজ অনেক দিন পর একটু গলা ছেড়ে আপনাদের সামনে সংবাদ পরিবেশন করার মতো একটি সংবাদ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আওয়ামী লীগ এত কোটি টাকার দুর্নীতি করেছে, বিএনপি এই করেছে সেই করেছে, বিভিন্ন অভিযোগ। কিন্তু আজ এনসিপির যে অভিযোগ উঠেছে প্রকাশ্যে, দৈনিক ইত্তেফাক থেকে আমি আপনাদের সামনে খবরটি রাখছি। 400 কোটি টাকার অভিযোগ। আওয়ামী লীগ 15 বছর রাজত্ব করেছে, বিএনপিও কিছু বছর রাজত্ব করেছে। সেই রাজত্বকালে তারা বিভিন্ন জালিয়াতি দুর্নীতি করেছে। কিন্তু এনসিপি এটা কাদের দল? এদের স্লোগান কি? এদের নীতি কি? এদের নেতারা গতকাল অবধি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মঞ্চ থেকে কি ঘোষণা দিয়েছে? কিন্তু আজ দেখুন, মানে এত তাড়াতাড়ি তারা এক্সপোজ হবে এটা আমার স্বপ্নেরও অতীত। এবং এরকম একটা মহা দুর্নীতিতে তারা জড়িয়ে পড়বে, এনসিপির এত বড় একজন নেতার নামে 400 কোটি টাকার অভিযোগ উঠবে, তাও আবার বাংলাদেশি সমস্ত গণমাধ্যম এই খবর ছাপানোর মতো সূত্র পাওয়া যাবে, এটা তো কল্পনাও করা যাচ্ছে না। এনসিপির নেতা 400 কোটি টাকার অভিযোগ। দর্শক, দেখতেই পাচ্ছেন পাঠ্য বই ছাপার কাগজ কেনায় মহা লুটপাটের অভিযোগ। আর এই মহা লুটপাটের সাথে জড়িত মহা সংগ্রামী দল এনসিপি, দেশের অন্যতম প্রগতিশীল দল এনসিপি। এখন বোঝা যাচ্ছে যে শিক্ষার্থীদের হাতে বই আসতে কেন এত দেরি হচ্ছিল। আর যখন ওই সময়টা দেরি হচ্ছিল তখন একটি মহল এর ব্যাখ্যা দিচ্ছিল যে এতদিন আওয়ামী লীগ সরকার ভারত থেকে বই ছাপাতো, তাই দ্রুত চলে আসতো। এখন আমরা দেশীয়ভাবে বই ছাপানোর কাজ করছি, তাই বই শিক্ষার্থীদের হাতে আসতে একটু দেরি হচ্ছিল। কিন্তু এখন বোঝা যাচ্ছে যখন এই দুর্নীতির কেচ্ছাকাণ্ড, মহান জাতীয়তাবাদী দলের কেচ্ছাকাণ্ড বাইরে বেরিয়ে আসছে এবং কীভাবে, কী উপায়ে, কী টেকনিক অবলম্বন করে এই 400 কোটি টাকার দুর্নীতি হয়েছে শিক্ষার্থীদের বইয়ের কাগজে, এখন বোঝা যাচ্ছে যে কেন ভাই শিক্ষার্থীদের হাতে সঠিক সময়ের পরিবর্তে অনেক দেরি করে বই এসেছে। কারণ ওই সময়ের মধ্যে 400 কোটি টাকার দুর্নীতি হয়েছে যে ভাই, মানে এরা 15 দিন যেতে না যেতেই 400 কোটি টাকা লোপাট করে নিল। আসুন এই খবরটা আপনাদেরকে একটু শোনাই, ভালোভাবে শুনুন ঘটনা কি ঘটেছে। দর্শক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি 2025 শিক্ষাবর্ষ, না এটা আওয়ামী লীগ যুগের কথা বলছি না, আমি নিজেও যখন এই ঘটনাটা পড়ছি
তখন আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না যে এরকম দুর্নীতি এরকমভাবে ফাঁস হয়ে গিয়েছে। মানে এত বড় কেচ্ছাকাণ্ড বেরিয়ে আসলো এত তাড়াতাড়ি। 2025 শিক্ষাবর্ষের বই ছাপানোর জন্য কাগজ কেনাকে ঘিরে প্রায় 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। না, এটা ভারতীয় গণমাধ্যম বলছে না, এটা বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে ছাপা হয়েছে। এখন ট্রেন্ডিংয়ে চলছে, গুগল নিউজের ট্রেন্ডিংয়ে চলছে এই খবর। এই দুর্নীতির পিছনে নেতৃত্ব দিয়েছেন মহান আদর্শের, মহাসংগ্রামের দল, স্বাধীনতার দল, সার্বভৌমত্বের দল, জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। অভিযোগ রয়েছে এনসিটিবি ও সচিবালয়ের একাধিক জায়গায় প্রভাব খাটিয়ে তদবির ও বাণিজ্য করেছেন তিনি। মানে এই তদবির বাণিজ্য, যেটা অনেকেই একাংশ দেশের মানুষ অভিযোগ করছিল যে একটা তদবির বাণিজ্য চলছে এই এনসিপির দলের মধ্যে, তো সেটা প্রকাশ্যে এসে গিয়েছে। এখন সূত্র বলছে যে পাঠ্য বই পরিমার্জনের নামে সময় ক্ষেপণের সুযোগে, ওই যেটা এক্ষুনি বললাম যে কেন শিক্ষার্থীদের হাতে বই আসতে দেরি হয়েছে, এবার বুঝে নিন। পাঠ্য বই পরিমার্জনের নামে সময় ক্ষেপণের সুযোগে তানভীর ও তার ঘনিষ্ঠ একটি চক্র এনসিটিভিতে সক্রিয় হয়ে ওঠে। তারা আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার টন কাগজ আমদানি করায় এবং শুল্ক মুকুব করিয়ে নেয়। এই আমদানিকৃত কাগজ প্রেস মালিকদের বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত দামে কিনতে বাধ্য করা হয়। এতে প্রতি টনে 50,000 টাকা বেশি আদায় করা হয়, যার মাধ্যমে প্রায় 40 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এখনও আছে সবে 40 কোটি টাকা। মানে অসাধারণ বক্তব্য দেওয়ার সময় একেবারে দেশ নায়ক হয়ে ওঠে এরা, কিন্তু ভিতরে ভিতরে শিক্ষার্থীদের নিয়ে এরা বাণিজ্য ব্যবসা করেছে। এখনো 1 বছর হয়নি এই দলের আবির্ভাব হয়েছে, কিন্তু এরই মধ্যে এত বড় জালিয়াতিতে জড়িয়ে পড়েছে এই দলের নেতাকর্মীরা। সুতরাং এদের হাতে যদি দেশ যায় তাহলে তো দেশটাকে বেচেই খেয়ে ফেলবে শালারা, যা বোঝা যাচ্ছে। শিক্ষার্থীদের বইতে জালিয়াতি, এরা আবার যুব সমাজকে স্বপ্ন দেখায় তাদের স্বপ্নের বাংলাদেশ দেবে। কোন স্বপ্নের বাংলাদেশ? দারিদ্র ও ভিখারি বাংলাদেশ? শুধু আমদানিকৃত কাগজ নয়, দেশীয় কাগজ সরবরাহের ক্ষেত্রেও নির্দিষ্ট প্রেস মালিকদের চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে তানভীরের বিরুদ্ধে। এভাবে পুরো প্রক্রিয়ায় প্রায় 400 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে সূত্র দাবি করছে। তানভীর এনসিটিভির চেয়ারম্যানের নাম ব্যবহার করে এক প্রকার অলিখিতভাবে বোর্ডের কার্যক্রম নিয়ন্ত্রণ করত বলেও অভিযোগ উঠছে। এনসিটিভির কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে গোপন সমঝোতায় মুদ্রায়ন প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে কাগজ কেনায় বাধ্য করা হয়। এই অভিযোগ সামনে আসার পর এনসিপি গত 21শে এপ্রিল এক চিঠির মাধ্যমে গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়। চিঠিতে জেলা প্রশাসক নিয়োগে অবৈধ প্রভাব এবং এনসিটিভির কাগজ কেনায় কমিশন বাণিজ্যের অভিযোগ তুলে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল তাকে। এদিকে এই বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধানে নেমেছে। দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানাচ্ছেন, গোপন তথ্য যাচাই শেষে প্রকাশ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। কি বুঝলেন? অনুসন্ধান আজ নয়, অনেক দিন আগে থেকে চলছে এবং গোপন সূত্র মারফত অনুসন্ধান শেষে এখন প্রকাশ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। সুতরাং এই সূত্র মারফত যেটা বলা হচ্ছে এটা একদম জেনুইন সোর্স। এবং কিভাবে কি করে বাইরে বেরিয়ে আসলো, কে এই আর কি হাটে হাড়ি ভাঙলো, সেটা পরবর্তী বিষয়। হাটে হাড়ি ভাঙার লোক তো আর কম নেই, সেটা পরবর্তী বিষয়। কিন্তু হাটে হাড়ি ভেঙে গেছে। এবার এনসিপি কি নিয়ে রাজনীতি করবে?
না না, এখন ওই কথা দেশের জাতির সামনে বোঝালে হবে না যে নির্দিষ্ট একটি ব্যক্তির কোনো কার্যের দায়ভার দল নেবে না, এ কথা জাতি শুনবে না। দলের গুরুত্বপূর্ণ একজন নেতা যদি কোনো দুর্নীতির সাথে জড়িত হয় তাহলে সেই দলকে তার দায়ভার নিতে হবে। কারণ আওয়ামী লীগের রাজনীতি থেকে বর্তমানে আওয়ামী লীগের উপরে যেভাবে ক্র্যাকডাউন চালানো হচ্ছে বা যেভাবে বিচার করা হচ্ছে, যেভাবে প্রত্যেকটা বিষয়কে দেখা হচ্ছে, সেই অনুযায়ী প্রত্যেকটা দল প্রত্যেকটা নেতাকর্মীদের বিচারও তো হওয়া উচিত, তাই না? নাকি একটি নির্দিষ্ট দলকে আমরা আলাদাভাবে বিচার করব এবং বাকি দলগুলোকে আলাদাভাবে বিচার করব? ও বললে তো জনগণ শুনবে না। জাতি আজ এই জাতীয় নাগরিক পার্টির কাছে জানতে চায় যে কারণ কেন দর্শানো হয়েছিল, কেন সরাসরি এই অভিযোগ আসার পরেই সরাসরি তাদের ওই নেতার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয়নি এনসিপি। এটা জাতি আজ জানতে চায়। ওই 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 কথায় আর চিড়ে ভিজবে না যে নির্দিষ্ট কোনো একটি ব্যক্তির দায়ভার দল নেবে না, এ কথা আর চলবে না। সঠিক উত্তর দিতে হবে, জবাবদিহি করাতে হবে। তানভীরের বিরুদ্ধে এ বাদেও আরও অভিযোগ রয়েছে যে তিনি সচিবালয়ে প্রবেশের অনুমতিপত্র না থাকলেও প্রভাব খাটিয়ে নিয়মিত সেখানে প্রবেশ করতেন এবং বিভিন্ন বদলির তদবিরে জড়িত ছিলেন। এছাড়াও রাজনৈতিক মহল ও সংশ্লিষ্ট মহলে তানভীরের বিরুদ্ধে অভিযোগ ঘিরে ব্যাপক আলোচনা চলছে এখন। একটি টক শোতে তাকে ডিসি নিয়োগে 3 কোটি টাকার চেক গ্রহণে সংশ্লিষ্ট থাকার বিষয়েও তথ্য সামনে এসেছে। এনসিটিভির মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ ও তাতে রাজনৈতিক দলের নেতাদের সম্পৃক্ততা প্রশাসনিক ও নীতিগত প্রশ্নও তুলছে মানুষের সামনে। সুতরাং শুধু এখানে এনসিপি নয়, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও জবাবদিহিতার আওতায় আসতে হবে। কারণ এই এনসিপি আর যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা রাইট হ্যান্ড দল, তাই না? এবং এর সাথে জামাতেরও একটা সংশ্লিষ্টতা রয়েছে, সেটাও তো আমরা বুঝতে পারছি। কারণ এনসিপি তো অন্য কিছু নয়, জামাতেরই একটি মোড়ক, আলাদা একটি ভার্সান। সুতরাং দর্শক, এবার বুঝে নিন কাদের হাতে দেশ গিয়েছে। এবং এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করেছে এনসিপি, আওয়ামী লীগকে হটিয়ে বাংলাদেশকে একটি অগ্রগতির দেশ বানাতে চাইছে, একটি উন্নত দেশ বানাতে চাইছে। এবং আওয়ামী লীগকে তারা কেন হটিয়েছে তার যে বিভিন্ন কারণ দেখানো হয়েছে এখনো পর্যন্ত, সেই প্রত্যেকটি কারণের ঊর্ধ্বে এরা চলে যাবে। তারই একটি জলজ্যান্ত নমুনা আপনারা দেখছেন। এতদিন আমাদের সামনে যা উপস্থাপন করা হয়েছে আওয়ামী লীগের বিষয়ে, সেগুলো সব ছিল দীর্ঘ 15 বছরের শাসন আমল। আর এটা 15 দিন হয়নি, এর মধ্যে 400 কোটি টাকা, শিক্ষার্থীদের বইয়ের কাগজ থেকে 400 কোটি টাকা পুরো চেটে খেয়ে নিয়েছে। তো দর্শক, ভিডিওটি অবশ্যই দেশের প্রত্যেকটি মানুষের কাছে শেয়ার করুন এবং এনসিপির এই যে ভদ্র মুখোশ এবং এই যে উন্নয়নের মুখোশ, দেশপ্রেমের মুখোশ, জনগণের কল্যাণের মুখোশ, এই প্রত্যেকটা মুখোশ আজ টেনে হিঁচড়ে খুলে ফেলার জন্য ছড়িয়ে দিন ভিডিওটি দেশের প্রত্যেকটি মানুষের কাছে। মন্তব্য আপনার যা আছে এই এনসিপির নায়কদের বিষয়ে কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।